হ্যালো স্টুডেন্টস, নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা দশম শ্রেণীর যে চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম পর্যায় সারণী, তো সেই চ্যাপ্টারের আজকে আমরা শেষ ভিডিও আমরা এখানে আলোচনা করছি, যেখানটাতে আমরা বিভিন্ন মৌলগুলোর যে পর্যায়বৃত্ত ধর্মগুলো আলোচনা করছিলাম এবং সেই পর্যায়বৃত্ত ধর্মগুলোর যে পর্যায়বৃত্ততাটা আমরা লক্ষ্য করব পর্যায় সারণীর ভেতরে, সেই ধর্মগুলো কি কি। তো প্রথম একটা ধর্ম আমরা আলোচনা করে নিয়েছিলাম যে পরমাণুর আকার, অর্থাৎ পরমাণুর ব্যাসার্ধ, যেটা দ্বারাই আমরা এখানে মেজার করেছিলাম। তো সেইটার পরবর্তী যে ধর্মগুলো ছিল সেইগুলো ছিল আয়োনাইজেশন শক্তি, যে বিভিন্ন মৌলের পরমাণুগুলোর আয়োনাইজেশন শক্তি, ওই ধর্মটা আমরা আলোচনা করব। সঙ্গে সঙ্গে তড়িৎ ঋণাত্মকতা, এই ধর্মটার আলোচনার সঙ্গে সঙ্গে ইলেকট্রন আসক্তি, যে ইলেকট্রন অ্যাফিনিটি বিষয়টা একটু আলোচনা করব। সঙ্গে সঙ্গে জারণ বিজারণ ধর্ম আর ধাতব এবং অধাতব ধর্ম, এই প্রধানত কয়েকটা ধর্মের আলোচনাটা আমরা করব। এবং যেভাবে আলোচনাটা করব আমরা তোমাদেরকে বারবার বলেছি যে এখানে ওই ধর্মটার সংজ্ঞা আমরা ভালো করে জানার চেষ্টা করব, সঙ্গে সঙ্গে তার ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করব। পর্যায় সারণীর একই পর্যায় এবং শ্রেণী বরাবর তাদের পরিবর্তনটা লক্ষ্য করব। যদি কোনো ব্যতিক্রম থেকে থাকে সেটা জানবো। সঙ্গে সঙ্গে তাদের দেওয়া যে লেখচিত্রগুলো কি রকমের আকৃতি যুক্ত হবে কিংবা বইতে যেগুলো দেওয়া রয়েছে সেগুলোকে বোঝার চেষ্টা করব। এটাই হচ্ছে আমাদের পড়ানোর যে মূল ভিত্তিগুলো। তো প্রথমে চলে আসছি যে আয়োনাইজেশন শক্তি, এই যে ধর্মটা আয়োনাইজেশন শক্তি, কোন একটা পরমাণুকে আয়নে পরিণত করা হবে কি করে, বা আয়ন কখন করা যাবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা কিন্তু বিচ্ছিন্ন একক পরমাণু এবং যেটা গ্যাসীয় অবস্থায় আছে সেই রকম একটা পরমাণুকে নিয়ে তার সর্ববহিস্থ কক্ষপথ থেকে একটা ইলেকট্রনকে অপসারিত করে তাকে ধনাত্মক আয়নে পরিণত করার জন্য যে শক্তি লাগবে সেটাকেই বলা হচ্ছে আয়োনাইজেশন শক্তি। অর্থাৎ মৌলটা মনে করো এম একটা মৌল, তাকে শক্তি দিলে সে একটা ধনাত্মক আয়ন একটা ইলেকট্রনকে ছেড়ে দিয়ে যেটা তৈরি হয়, এই যে শক্তিটা তাকে দিতে হচ্ছে। যদি তাকে শক্তি কিছু দেওয়া হয় তাহলে এই যে দেওয়া শক্তিটার মানটা কি বলা হচ্ছে আয়োনাইজেশন শক্তি। অর্থাৎ একক কোনো বিচ্ছিন্ন পরমাণুর গ্যাসীয় অবস্থায় থাকা একক বিচ্ছিন্ন পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে দুর্বল ভাবে আবদ্ধ কোনো ইলেকট্রনকে ওই পরমাণু থেকে বিচ্ছিন্ন করে নিতে ইলেকট্রনটিকে যেভাবে যে শক্তি দিতে হয়। তো এখন আমরা জেনেছি ইলেকট্রনকে শক্তি দেওয়ার ভিন্ন ভিন্ন প্রসেস রয়েছে। তাপ শক্তি কিংবা আলোক শক্তি দেওয়া যেতে পারে, কোনো চৌম্বক শক্তি দেওয়া যেতে পারে, তড়িৎ ক্ষেত্রের শক্তি দেওয়া যেতে পারে। তো যে কোনো ভাবেই এখানে শক্তিটা হোক না কেন, আমরা এখানে বিশেষ করে তাপ শক্তিটাকেই নিয়েই ধরবো, যে যে পরিমাণ শক্তিটা দিলে সেটাকেই বলা হচ্ছে তার আয়োনাইজেশন শক্তি। এখন তোমরা দেখো কি রকম শক্তি লাগবে। একটা পর্যায় বরাবর বিভিন্ন মৌল, আমরা এখানে 2 নম্বর পর্যায়ের বিভিন্ন মৌলগুলোকে আগে থেকে আমরা যাতে করে কম সময়ে আঁকা যায় সেটা তুলে রেখেছি। যেমন লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন আর নিয়ন। এদের পারমাণবিক ক্রমাঙ্ক জানো, লিথিয়ামের 3, বেরিলিয়ামের 4, বোরন 5, কার্বন 6, 7, 8, 9, 10। তো এভাবে তাদের ইলেকট্রন বিন্যাসটাও যদি করে তাদের কক্ষপথগুলোকে এঁকে রাখি, 1 নম্বর কক্ষপথ, 2 নম্বর কক্ষপথে একটা থাকবে লিথিয়ামের যেহেতু 3 পারমাণবিক ক্রমাঙ্ক, বোরনের 4 মানে বহিস্থ কক্ষে 2টো, বেরিলিয়ামের 4, বোরনের 5 মানে বহিস্থ কক্ষে 3টা ইলেকট্রন, কার্বনের 6 মানে বহিস্থ কক্ষে 4টি, নাইট্রোজেনের 7, অক্সিজেনের 8, ফ্লোরিনের 9, নিয়নের 10। এই অনুযায়ী তাদের বহিস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যাটা এখানে আমরা লিখে রেখেছি। তো এখন দেখো যে কক্ষপথ সংখ্যা, এক্ষেত্রে কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু 2টো করে কক্ষপথ, কিন্তু বাইরের কক্ষে ইলেকট্রন ধীরে ধীরে বাড়ছে, নিউক্লিয়াসেও আধান ধীরে ধীরে বাড়ছে, এই যে পারমাণবিক ক্রমাঙ্ক বাড়ছে। অর্থাৎ পরমাণুটা ধীরে ধীরে ছোট হয়ে এসেছে। আমরা জানি ছোট পরমাণুর তাহলে সব বহিস্থ কক্ষ থেকে ইলেকট্রনকে সরিয়ে নেওয়া আরো কষ্টকর। তাহলে এখানে আমরা দেখব এই যে ফ্লোরিন পরমাণুর আয়োনাইজেশন শক্তি কিন্তু আয়নে পরিণত করা সবচেয়ে বেশি দুঃসাধ্য, কষ্টকর। তো অপর দিক থেকে তাহলে দেখতে পাচ্ছি একই পর্যায়ে বাম থেকে ডান দিকে যখনই আমরা যাব, তো এক্ষেত্রে কিন্তু যে আয়োনাইজেশন শক্তি কিন্তু বেশি বেশি লাগে। অপর পক্ষে আবার যদি একই শ্রেণী বরাবর ধরি, শ্রেণী বরাবর একটা আমরা 1 নম্বর শ্রেণীর মৌলগুলোর ক্ষেত্রে এখানে হাইড্রোজেনটাকে আমরা আঁকিনি, যার একটা কক্ষপথ, এটা ধাতু নয় বলে। তো এই ক্ষেত্রে দেখি লিথিয়াম থেকে শুরু করে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম,
তো এদের নিশ্চয়ই তোমরা পারমাণবিক ক্রমাঙ্ক মনে রাখতে পারবে, সবসময় এগুলো লিখতেই হচ্ছে। 55 সিজিয়াম, ফ্রান্সিয়াম হচ্ছে তোমাদের 87, ফ্রান্সিয়াম হচ্ছে 87 আর সিজিয়াম 55। তো এই রকম বিভিন্ন মৌলগুলোর তোমরা যদি ইলেকট্রন বিন্যাস করার সেই যে আব্বাও প্রিন্সিপালের দ্বারা তোমরা দেখো যে সর্ববহিষ্ঠ কক্ষে এস উপকক্ষতে এসে দ্বারা একটা করে ইলেকট্রন থাকবে, কিন্তু কক্ষপথ সংখ্যা দেখতে পাবে যে 1 নম্বর পর্যায়ে তো একটি কক্ষপথ ছিল সৌর হাইড্রোজেনের ক্ষেত্রে, তৃতীয় নম্বরের ক্ষেত্রে 3টা কক্ষপথ, 4 নম্বর পর্যায়ের ক্ষেত্রে 4টা, 5 ক্ষেত্রে 5টা কক্ষপথ, কিন্তু সর্ববহিষ্ঠ কক্ষে একটা ইলেকট্রন, 6 নম্বর 7 নম্বর, এইভাবে কক্ষপথ সংখ্যা আমরা বাড়িয়ে দিয়েছি এখানে ছবিটাকে, যাতে করে পরিপাতিত না হয়ে যায়, আমরা এখানে সম্পূর্ণ করিনি, এখানে রাখা আছে। তাহলে 7টা কক্ষপথ, 1 2 3 4 5 6 7। তো এক্ষেত্রে দেখো এর সর্ববহিষ্ঠ কক্ষপথ থেকে ইলেকট্রনটা নেওয়াটা কার ক্ষেত্রে যে দূরে রয়েছে, নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটা দূরে রয়েছে, তার প্রতি আকর্ষণ সবচেয়ে কম হবে। তো এইটার ক্ষেত্রে কিন্তু দেখতে পাবো ফ্রান্সিয়ামের একে আয়নাইজেশন শক্তি এর সবচেয়ে কম। অপর দিক থেকে এই যত উপরের দিকে যাব শ্রেণী বরাবর তখন ততই কিন্তু আয়নাইজেশন শক্তিটা আমাদের বাড়তে থাকবে। তো এইভাবে এটাই হচ্ছে জেনারেল যে আমরা রূপটা বা পর্যায়বৃত্ততাটা আমরা পর্যায় সারণীর মধ্যে দেখে থাকবো, কিন্তু কিছু কিছু ব্যতিক্রম আমরা দেখব, যেখানে যেখানে যেমন বেরিয়াম আর বোরনের ক্ষেত্রে, অক্সিজেন নাইট্রোজেনের ক্ষেত্রে, এই জায়গাগুলোতে আমরা একটু ব্যতিক্রম দেখব আয়নাইজেশন শক্তি। যেখানে যেখানে পি যে উপকক্ষটা হাফ ফিল বা অর্ধপূর্ণ হতে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আয়নাইজেশন শক্তিটা একটু বেশি হয়ে যায়। যেমন কি এখানে অক্সিজেন আর নাইট্রোজেনের মধ্যে নাইট্রোজেনের কিন্তু আয়নাইজেশন শক্তি বেশি অক্সিজেনের থেকে, কারণ দেখো নাইট্রোজেনের পারমাণবিক ক্রমাঙ্ক 7, মানে প্রথম কক্ষতে 2, এস কক্ষপথে যে দুটো থাকতে পারছে দুটো থেকে পি কক্ষপথে যখনই থাকছে তারা পৃথকভাবে তারা থাকছে 3টা যে ইলেকট্রন। তো এই অর্ধপূর্ণ হচ্ছে পি উপকক্ষটা, অর্ধপূর্ণ হচ্ছে যখনই তখনই কিন্তু এর যে আয়নাইজেশন শক্তিটা কিন্তু হওয়ার কথা অক্সিজেনের বেশি, কিন্তু এখানে ব্যতিক্রম হয়ে ঘটে যায়। এইটা হচ্ছে অক্সিজেনের আয়নাইজেশন শক্তিটা কিন্তু নাইট্রোজেনের থেকে কম। অপরপক্ষে বেরিলিয়াম এবং বোরনের ক্ষেত্রে যখন তোমরা পড়বে যে বেরিলিয়ামের হচ্ছে 5, তাহলে প্রথম কক্ষপথে তো 2টো থাকছে, আর তারপরেরটায় যে 3টা থাকছে, আচ্ছা এক্ষেত্রে প্রথম কক্ষপথে এখানে তো 2টো ছিল, নাইট্রোজেনের ক্ষেত্রে ছবিটা আমরা আঁকছি এখানটায়, আর বোরনের ক্ষেত্রে যদি আমরা আঁকি, বেরিলিয়ামের ক্ষেত্রে এর ক্ষেত্রে কিন্তু যে এক্ষেত্রেও বোরনের ক্ষেত্রে পি উপকক্ষে কিন্তু 3টা সিঙ্গেল ভাবে যখন থাকতে চাইছে অর্ধপূর্ণ অবস্থায় থাকছে, বোরনের কিন্তু 2টো থাকছে। তো সেই ক্ষেত্রে অর্ধপূর্ণ অবস্থায় থাকার যে মৌলগুলোর যে তাদের আয়নাইজেশন শক্তি কিন্তু অনেক বেশি। তো এক্ষেত্রে বোরনের তুলনায় বেরিলিয়ামের বেশি, বোরনের কম, এইটাই হচ্ছে আমরা লক্ষ্য করে থাকি। তাহলে এটা একটা ব্যতিক্রমী ঘটনাগুলো। তো এখানে আয়নাইজেশন শক্তিটার যে লেখচিত্রটা এখন পুরো সমগ্র পর্যায় সারণী তোমরা যেটা খেয়াল করেছিলে, পর্যায় সারণীতে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর যে ছবিটা আমরা তোমাদেরকে তুলেছিলাম, দেখিয়েছিলাম, সেটা তোমরা যদি এখন দেখে তোমরা দেখো যে একই পর্যায় বরাবর তোমরা যখন যাচ্ছিলে আয়নাইজেশন শক্তি কিন্তু বাড়ছিল। তাহলে আয়নাইজেশন শক্তি ধরো একই পর্যায়ে তোমরা দেখো যে বিভিন্ন মৌলগুলো যদি দেখো বিভিন্ন পর্যায়ে ফ্লোরিন, ক্লোরিন, তাহলে ফ্লোরিনের আয়নাইজেশন শক্তিটা সবচেয়ে বেশি হবে, তারপরে ধীরে ধীরে কিন্তু আয়নাইজেশন শক্তিটা একটু কমতে থাকবে। তো ফ্লোরিন, ক্লোরিন, এইভাবে কিন্তু আপাতত যে সার্বিকভাবে তোমরা দেখতে পাবে সেখানে একটু কমতে থাকবে। তো এত কমবে কিনা জানি না, তো মোটামুটি তোমরা যে লেখচিত্রগুলো বইতে দেওয়া আছে তো আমরা সেই অনুযায়ী আমরা দেখতে পাবো। আর সবচেয়ে আয়নাইজেশন শক্তি কম কাদের হবে, যে ফ্রান্সিয়াম,
ধীরে ধীরে কমতে থাকবে ফ্রান্সিয়ামের আয়নাইজেশন শক্তি। তাহলে ফ্রান্সিয়ামের দেখে তাহলে সবচেয়ে বেশি যে লিথিয়ামের ক্ষেত্রে ধরো লিথিয়ামটা তুলনায় ধীরে 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 ফ্রান্সিয়ামের ক্ষেত্রে আর কমতে থাকবে লিথিয়াম। তো এইভাবে লিথিয়ামের পর সোডিয়ামের তাহলে লিথিয়ামটা আরো কাছের দিকে থাকবে, সোডিয়াম, এইভাবে ধীরে ধীরে এদের ক্ষেত্রে কমতে থাকবে। তো এই ক্ষেত্রে তোমরা ট্রেন্ডটা একটু দেখতে পাবে। তো এই রকম একটা কার্ভ যদি দেখতে পাবে, আয়নাইজেশন শক্তি এখন যে কম বেশিটা দেখাচ্ছি এইরকম নিশ্চয়ই একটা ভ্যারিয়েশন তোমরা লক্ষ্য করতে পারবে। আয়নাইজেশন শক্তির ভ্যারিয়েশনটা তোমাদের লিথিয়াম থেকে শুরু করে এইখানে লিথিয়াম থেকে শুরু করে ফ্রান্সিয়াম পর্যন্ত ধীরে ধীরে যদি দেখতে থাকো যে কমতে থাকবে, আর অপর দিক থেকে যে ফ্লোরিনের সবচেয়ে বেশি ছিল ধীরে 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 কমতে থাকবে। ধরো অ্যাস্টাটিন এই সমস্তগুলোর ক্ষেত্রে আয়নাইজেশন শক্তি। আমরা নিষ্ক্রিয় মৌলটাকে কিন্তু বাদ রেখেই এখানে দেখাচ্ছি। নিষ্ক্রিয় মৌলগুলো কিন্তু আয়নাইজেশন শক্তির একটা ব্যতিক্রম। যেমন ভাবে আমরা দুটো মৌলের ক্ষেত্রে দেখিয়েছিলাম বেরিলিয়াম বোরন এবং অক্সিজেন এবং নাইট্রোজেনের, ঠিক সেই রকম ভাবে এই যে লেখছিলাম যে পর্যায় সারণীতে তোমরা সমস্ত নিষ্ক্রিয় গ্যাসগুলোর আয়নাইজেশন শক্তি তোমরা জানবে যে এক্সেসিভলি অনেকটাই বেশি। তো এই রকম ভাবে তো সে সবচেয়ে বেশি হয়ে যাবে কিন্তু আয়নাইজেশনটা ফ্লোরিনের থেকেও বেশি হবে। তো আমরা এখানটা শীর্ষগুলোতে আমরা যেগুলো রাখবো নিষ্ক্রিয় মৌলগুলোই থাকবে। হিলিয়ামের সবচেয়ে বেশি হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এইরকম। তো তারপরে যেগুলো হবে সেইগুলো হবে কিন্তু যে পর্যায় সারণীর যে মৌলগুলো থাকবে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এই সমস্ত মৌলগুলো নিশ্চয়ই থাকবে। তো এই রকম ভাবে তোমরা একটা পর্যায় যে লেখচিত্রটা তোমরা জানলে। তো এর পরের আমরা আলোচনাটা চলে আসব। তো আমরা যে গ্রাফটাকে আমরা নামিয়ে নিচ্ছি যে আলোচনার সুবিধার্থে। তো এর পরের যে আরেকটা মৌলের পর্যায়গত ধর্ম নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। দ্বিতীয় নম্বর আলোচনাতে এবারে চলে আসছি তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা কি। তো এক্ষেত্রে কিন্তু এটা কোনো পরমাণুর ধর্ম নয় এককভাবে। তো কোনো পরমাণু যখন অন্য কোনো মৌলের সঙ্গে অন্য কোনো একটা পরমাণু অন্য কোনো পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যে বন্ধনী তৈরি করে যুক্ত হয়ে আছে, সেই বন্ধনীর মধ্যে থাকা ইলেকট্রন জোড়কে নিজের নিউক্লিয়াসের দিকে টেনে নেওয়ার যে প্রবণতাটাকে আমরা বলবো তড়িৎ ঋণাত্মকতা। তাহলে কোনো একটা মৌলের পরমাণু কোন সমযোজী বন্ধনে আবদ্ধ অন্য কোন মৌলের পরমাণুর যে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে রাখা, নিউক্লিয়াসের দিকে টেনে রাখার যে প্রবণতা, সেটাকেই বলা হচ্ছে তার তড়িৎ ঋণাত্মকতা। তো এখন তড়িৎ ঋণাত্মকতা দেখতে গেলে যে ধর্মটা পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর কি রকমের হতে পারে, সেই একই রকম চিত্রতে তোমরা যদি দেখো যে পর্যায় বরাবর যে বিভিন্ন মৌলগুলো রয়েছে, দেখো কক্ষপথ সংখ্যা সেই ধরো একই থেকে যাচ্ছে কিন্তু বহিস্থ আকার তার ছোট হয়ে আসছে। তো ইলেকট্রন টেনে নেওয়ার প্রবণতা তার আরো বেশি হবে, কারণ সেই মৌলটা সবসময় চাইবে নিষ্ক্রিয় মৌলের কাঠামো লাভ করতে। তো সেই দিক থেকে দেখতে গেলে হ্যালোজেন মৌলগুলো যেগুলো রয়েছে 17 নম্বর শ্রেণীর যে মৌলগুলো, তো তাদের হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে, এবং যাদের মধ্যে ফ্লোরিনের আকার সবচেয়ে ছোট তার হবে তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। এখন তড়িৎ ঋণাত্মকতাকে যে এককে প্রকাশ করা হয়ে যায় পাউলিং স্কেল নামক একটা স্কেলে, যার একক নেই, সেখানে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতাটাকে সবচেয়ে বেশি ধরা হয়ে থাকে। তো ফ্লোরিন থেকে শুরু করে এইভাবে বিভিন্ন যে হ্যালোজেন মৌলগুলো আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লোরিন, তারপরে ক্লোরিন, তারপরে হচ্ছে ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, তারপরে হচ্ছে টেনেসিন, এই সমস্ত যে মৌলগুলো তাদের ক্ষেত্রে তোমরা দেখবে এইভাবে যে তড়িৎ ঋণাত্মকতাটা ধীরে ধীরে কিন্তু সবচেয়ে বেশি থেকে কমছে। অপরপক্ষে তড়িৎ ঋণাত্মকতা দেখো লিথিয়াম এই যে শ্রেণী বরাবর তোমরা যদি দেখো ইলেকট্রন ছাড়ার প্রবণতা এদের বেশি, তাহলে ইলেকট্রন নেওয়ার প্রবণতা কমবে।
তাহলে ইলেকট্রন নেওয়ার প্রবণতা লিথিয়ামের থেকে সোডিয়ামের আরো কম, নেওয়ার প্রবণতা ধীরে ধীরে কমবে। তাহলে সবচেয়ে কম হবে ফ্রান্সিয়ামের। ঠিক আছে, তো এক্ষেত্রেও ঠিক সেমনি ভাবে যদি তোমরা আয়োনাইজেশন এটাকে দেখো, লিথিয়াম থেকে শুরু করে এরপর ধীরে ধীরে কমতে থাকবে। এখানে যদি লিথিয়াম যদি হয়ে থাকে এখান থেকে ধীরে 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 কমতে থাকবে, ফ্রান্সিয়াম পর্যন্ত কমতে থাকবে। তো এই রকম ভাবে আবার দেখো আয়োনাইজেশন শক্তি সবচেয়ে বেশি হয়ে যাবে নিষ্ক্রিয় মৌলগুলো। নিষ্ক্রিয় মৌলগুলো তোমরা যদি দেখো, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এই সমস্ত মৌলগুলো যদি নিষ্ক্রিয় মৌলগুলো তোমরা দেখো যে পর্যায়ে বরাবর যারা রয়েছে, আর সঙ্গে সঙ্গে লাস্টে রয়েছে ওজিনিসিয়াম, ওগানাসিয়াম। তো এক্ষেত্রে ওই নিষ্ক্রিয় মৌলগুলোর কিন্তু তড়িৎ ঋণাত্মকতা যে ওদের শূন্য হয়ে যায়, ওরা কারো নিতে চায় না, কারোর সঙ্গে বিক্রিয়াও করতে চায় না। তাহলে ওদের তড়িৎ ঋণাত্মকতাকে আমরা যদি ফ্লোরিনটাকে এখানে 4 ধরে থাকি, 0 1 2 3 4, 1 2 3 4। তো এইভাবে লিথিয়াম হাইড্রোজেনের তুলনায়, হাইড্রোজেনের একটু ধরো তড়িৎ ঋণাত্মকতা রয়েছে লিথিয়ামের তুলনায়, তার মানটা একটু বেশি, লিথিয়ামের থেকে হাই হিলিয়ামের 0, তারপরে ফ্লোরিনে যাচ্ছে, তারপরে আর্গনে 10 এর কাছে 0। এইরকম ভাবে যাবে হচ্ছে বিভিন্ন যে 36 এ চলে আসবে, তোমরা ক্রিপ্টো আর্গন 18, তারপরে 36, এইরকম ভাবে তোমরা লেখচিত্রগুলো এবং পারমাণবিক যে ক্রমাঙ্কগুলো সেই অনুযায়ী তোমরা দেবে এবং সেই অনুযায়ী লেখচিত্রটা কিন্তু নামবে। অর্থাৎ এই যে এইগুলো নিষ্ক্রিয় মৌলগুলো হবে হিলিয়াম, এটা হবে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। তো এই ক্ষেত্রে আমাদের পারমাণবিক ক্রমাঙ্কগুলো আগে থেকে যদি বসিয়ে দিই একটু অসুবিধা হবে, তো সেই জন্য আমরা মুছে দিচ্ছি। আমরা লেখচিত্রে আগে পরমাণুগুলোকে চিহ্নিত করে দেওয়ার পরেই কিন্তু তাদের পারমাণবিক ক্রমাঙ্ক লিখলে এখানে সুস্পষ্ট ভাবে বোঝায়। এখানে সেরকম ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এই সমস্ত মৌলগুলো হতে থাকবে। এখানে সেরকম লিথিয়াম হবে, তারপরে লিথিয়ামের পরে থাকবে সোডিয়ামের পর পটাশিয়াম, এই বিন্দুগুলোতে হতে থাকবে। পটাশিয়ামের পরে হবে রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এইরকম ভাবে আমরা লেখচিত্রের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা বিষয়টা জানবো। এখন তড়িৎ ঋণাত্মকতাটা হচ্ছে কিন্তু একটা যে যৌগের মধ্যে কোন একটা মৌলের ধর্ম, তো ইলেকট্রনকে নেওয়ার ধর্ম। কিন্তু ইলেকট্রন আসক্তি যে জিনিসটা, সেটা কিন্তু একক পরমাণু অবস্থায় থাকা অবস্থায় ইলেকট্রন নেওয়ার যে প্রবণতাটাকে আমরা বলবো ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি। তো এক্ষেত্রে যার সবচেয়ে তড়িৎ ঋণাত্মকতাটা বেশি হচ্ছে, যেখানে তোমরা জানলে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, ক্লোরিন, তারপরে ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। অপর দিক থেকে যেখানটায় তোমরা জানলে লিথিয়ামের সবচেয়ে বেশি হলো লিথিয়ামের, তারপরে লিথিয়াম, সোডিয়াম, তারপরে হচ্ছে পটাশিয়াম, রুবিডিয়াম, তারপরে সিজিয়াম, ফ্রান্সিয়াম, এখানে হলো সবচেয়ে কম। কিন্তু এই যে তড়িৎ ঋণাত্মকতাটা যার সবচেয়ে বেশি বলে আমরা জানলাম ফ্লোরিনের, এই ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতাটা কিন্তু ইলেকট্রন আসক্তি যখন আমরা আলোচনা করব, ফ্লোরিনের কিন্তু ইলেকট্রন আসক্তি কিন্তু সবচেয়ে বেশি নয়। ফ্লোরিন নামক যে যৌগটার কথা, মৌলটার কথা আমরা বললাম, তার আকার অনেক ছোট, সবচেয়ে ছোট। তো এই এককভাবে এর মধ্যে যখন আমরা ইলেকট্রনকে দিতে চাইবো, ওখানে বিকর্ষণের দরুন ও কিন্তু নিতে চায় না। তো ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি কিন্তু তুলনামূলকভাবে কম ক্লোরিনের তুলনায়। তো ইলেকট্রন আসক্তির দিক থেকে ধরতে গেলে কিন্তু এই চিত্রটা পুরো উল্টে যাবে। ইলেকট্রনের আসক্তি কিন্তু এই সূত্র মেনে হবে না, তখন কিন্তু পুরোপুরি উল্টো দিক থেকেই হবে ইলেকট্রনের আসক্তি। তো সে যাই হোক, দুটো ধর্মের আলোচনা আমরা করে নিলাম। আর যে বাকি যে দুটো ধর্ম রয়েছে, জারণ ধর্ম এবং বিজারণ ধর্ম, আর সেই সঙ্গে সঙ্গে ধাতব এবং অধাতব ধর্ম, দুটো কিন্তু পুরো একই ধরনের আলোচনার মধ্যেই আসবে। যেমন জারণ
ধর্ম বিষয়টা কি, অর্থাৎ জারক পদার্থ, জারণ কাকে বলে আমরা ইলেকট্রন গ্রহণ বর্জনের উপর যদি ব্যাখ্যা করি, যে রাসায়নিক বিক্রিয়ায় কোন মূলের একটা পরমাণু হয় ইলেকট্রনকে গ্রহণ করছে, কোন একটা পরমাণু ইলেকট্রন গ্রহণ করছে, তার হয়ে যায় বিজারণ। যদি ইলেকট্রন সে ছাড়ছে তার হয়ে যায় জারণ। আর জারক পদার্থ কাকে বলে, যারা ইলেকট্রন গ্রহণ করছে মানে অপরকে সে নিশ্চয়ই তার কাছ থেকে নিয়েছে, তাহলে জারণ ধর্ম আর বিজারণ ধর্ম আর জারক বিজারক দ্রব্য উল্টো ভাবে হয়। অর্থাৎ যারা হচ্ছে জারক দ্রব্য তারা হচ্ছে অপরের কাছ থেকে ইলেকট্রন নিজে নেয়, অর্থাৎ নিজে বিজারিত হয়। তো ইলেকট্রন যেহেতু সে নিজে নেয় তাহলে তার কিন্তু এটা হচ্ছে অধাতু সে। আর জারক পদার্থগুলো হয়ে থাকে অধাতু। আর বিজারক পদার্থ, বিজারক পদার্থ মানে কি, সে হচ্ছে ইলেকট্রন অন্য কাউকে দিয়ে তাকে বিজারিত করে, তাহলে ইলেকট্রন ছাড়তে চায়, তো তারা হচ্ছে ধাতু। তো এইখানে আমরা জানবো যে জারক আর অর্থাৎ জারক পদার্থ মানে অর্থাৎ বিজারণ ধর্ম যারা দেখায় তারা হচ্ছে ধাতুগুলো, আর জারণ ধর্ম যারা দেখায় তারা হচ্ছে অধাতব পদার্থগুলো। এইভাবে এই দুটো ধর্মের পর্যায়বৃত্ততাটা এখন আমরা আলোচনা করে চলে আসছি। যে দেখো একই পর্যায়ে যারা ইলেকট্রন, এই কক্ষপথ সংখ্যা থেকে তোমরা দেখবে কক্ষপথের বাইরের কক্ষপথে ইলেকট্রন এদের কম মানে আকার ছোট হচ্ছে এবং এদের 8 পূরণ করার জন্য, এদের অষ্টক পূর্তির জন্য এদের দরকার পড়ছে ইলেকট্রন। তো এদের হচ্ছে ইলেকট্রন নেওয়ার প্রবণতা এদের বেশি হয়, তো এই জন্য এরা হচ্ছে ইলেকট্রন নিতে চায় মানে অপর পদার্থকে জারিত করতে চায়। অর্থাৎ যারা জারক পদার্থ অর্থাৎ যাদের হচ্ছে অধাতব হবে তাদেরই হচ্ছে জারণ ধর্ম বেশি দেখাবে। দেখতে পাচ্ছ পর্যায় সারণীর ডান দিকের মৌলগুলোতে সাধারণত ধীরে ধীরে অধাতব গুণটা আসছে, অধাতব গুণ বাড়ছে মানে এদের জারণ ধর্মটা বাড়বে। তো ঠিক একই রকম ভাবে তোমরা সুন্দর করে একটা লেখচিত্র ড্র করতে পারবে যে কাদের জারণ ধর্মগুলো বেশি হচ্ছে। যদি দেখো জারণ ধর্মটার কথা যদি দেখো, জারণ ধর্ম সবচেয়ে বেশি কার হবে, ফ্লোরিনের। তাই ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এইভাবে ধীরে ধীরে কমতে থাকবে। আর জারণ ধর্মগুলো সবচেয়ে কম দেখা দিবে এই দিকের মৌলগুলো, তাহলে লিথিয়ামের কম হবে। তার তুলনায় যে ইলেকট্রন ছাড়ার প্রবণতা, তো জারণ ধর্ম আরো কমে যাবে, তাহলে জারণ ধর্মগুলো ধীরে 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 কমতে থাকবে। তো এইভাবে উপরের দিকের গুলো ফ্লোরিন থেকে শুরু করবে, এখানে লিথিয়াম থেকে শুরু করলে, আর এখানটায় যদি ফ্রান্সিয়াম থেকে শুরু করো, এটাই হচ্ছে জারণ ধর্মের যে একটা পরিবর্তন তোমরা লক্ষ্য করতে পারবে। ঠিক একই রকম ভাবে বিজারণ ধর্মটাও ঠিক একই রকম ভাবে, যারা ইলেকট্রন নিতে চায়, যারা ইলেকট্রন ছাড়তে চায়, অর্থাৎ যারা ধাতু তারাই হচ্ছে বিজারক দ্রব্য, বিজারণ তাদের গুণটা বেশি রয়েছে। তাহলে এই বিজারকের মধ্যে আবার এই যে ধাতুটা যেটা ফ্রান্সিয়াম সে সবচেয়ে বেশি, তাহলে বিজারণ ধর্মটা সবচেয়ে বেশি কার হবে, পর্যায়ে শ্রেণী বরাবর নিচের দিকের গুলোর বেশি হবে। তো এটা নিশ্চয়ই তোমরা খুব সহজেই বুঝতে পারবে যে যদি তোমাদের পরীক্ষায় বিভিন্ন যে প্রশ্নগুলো থাকবে বিভিন্ন মৌলগুলোর নাম দেওয়া থাকবে, তো ধরো বলা হলো ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম আর হচ্ছে ধরো সোডিয়াম, এদের বিজারণ ধর্মগুলো আলোচনা করো, ক্রম পর্যায়ে এদেরকে সাজাও। তো প্রথমেই তোমরা কি করবে, এদের পারমাণবিক ক্রমাঙ্কটা নিশ্চয়ই মনে করার চেষ্টা করবে এবং সেই অনুযায়ী তাদের ইলেকট্রন বিন্যাসটা তোমরা করে নেবে। যেমন ক্যালসিয়াম 20, 19, 12, 11 এদের ইলেকট্রন বিন্যাসটা করে নিয়ে কক্ষপথ সংখ্যা আগে দেখে নিয়ে তারা কোন পর্যায়ে অবস্থান করছে আর সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন দেখে নিয়ে তোমরা শ্রেণীর কথাটাতে চলে আসতে পারবে। সেই শ্রেণী দেখে তোমরা এখন সিদ্ধান্ত নিতে পারবে যে তারা কোন ধরনের পর্যায়ে রয়েছে বা কোন ধরনের শ্রেণীতে রয়েছে, সঙ্গে সঙ্গে তাদের যে কে বেশি কম হতে পারবে তোমরা নিশ্চয়ই সেখান থেকে তোমরা উল্লেখ করতে পারবে। তো এই হচ্ছে যে আমাদের বিভিন্ন ক্লাসের আলোচনাগুলো এখানে আমরা সংক্ষিপ্ত ভাবে শেষ করলাম। তোমাদের কিন্তু এটার উপর ভিত্তি করে বিভিন্ন প্রশ্ন উত্তর নিজেদেরকে করতে হবে, চেষ্টা করতে হবে। সঙ্গে সঙ্গে আমরা তোমাদেরকে বললাম যে বিভিন্ন এইভাবে পারমাণবিক ক্রমাঙ্কগুলো তোমাদের 1 থেকে 20 পর্যন্ত অবশ্যই মনে রাখতে হবে। তো তাদের সঙ্গে সঙ্গে ইলেকট্রন বিন্যাস করে নেওয়ার পরে যেমন তোমাদের আমরা একটা দীর্ঘ পর্যায় সারণীতে তাদের অবস্থান কোথায় হতে পারে এরকম প্রশ্নও তোমাদের অনেক সময় পড়ে, দীর্ঘ পর্যায় সারণীতে এই মৌলটার অবস্থান কি হবে। তো প্রশ্নগুলোর আলোচনাতে আমরা চলে আসছি, যে প্রশ্নগুলো সাধারণত পরীক্ষার জন্য পড়তে থাকে, যেখানে বিভিন্ন পর্যায়বৃত্ত ধর্মটা যেমন আলোচনা করা হয়ে থাকে,
সেই সঙ্গে সঙ্গে তোমাদের অবস্থানটাকেও কিন্তু অনেক সময় দেওয়া হয়ে থাকে যে আলোচনা করার জন্য। ধরো কোনো একটা মৌলের সাপোজ মনে করো ক্যালসিয়াম 20, মৌলটির পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো। তো তোমাদের এখানে সেই যে আব্বাউ প্রিন্সিপাল অনুযায়ী তোমাদের সেটা যদি না মনে থাকে, এমনি ইলেকট্রন বিন্যাস 2, 8, 8, 2 এইটা নিশ্চয়ই করতে পারবে। তো তার উপর ভিত্তি করে দেখতে পাচ্ছ যে এটা 1 নম্বর, 2 নম্বর কক্ষপথ, 3 নম্বর, 4 নম্বর। কক্ষপথ সংখ্যা হচ্ছে 4, কক্ষপথ সংখ্যা, তাহলে 4 নম্বর পর্যায়ে ওটি অবস্থান করবে। এবং 4 নম্বর পর্যায়ে যখন শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা, এটা কি নির্দেশ করবে? শেষ কক্ষের ইলেকট্রন সংখ্যার দ্বারা তোমরা কিন্তু জানতে পারবে যে এটা কোন শ্রেণীতে রয়েছে। তাহলে এটা 2য় নম্বর শ্রেণীতে রয়েছে। তো এইভাবে তোমরা যখন ইলেকট্রন বিন্যাসটা করবে তখনই কিন্তু কোন কক্ষপথের কোথায় অবস্থিত তোমরা জেনে যাবে। যখন তোমাদের কখন পিএসপিডি উপকক্ষগুলোতে থাকছে, সেই উপকক্ষের উপর ভিত্তি করে তোমরা যখন ধরো সাপোজ কার্বন মৌলটির অবস্থান কোথায় হবে, কার্বন পারমাণবিক ক্রমাঙ্ক 6, তো এই 6টি যে ইলেকট্রন প্রথম কক্ষপথে 2, দ্বিতীয় কক্ষপথে 4টি ইলেকট্রন থাকতে পারে। এই 4টি ইলেকট্রন আমরা জানি যে এখানে এস ধরনের পি ধরনের ঘর আছে, এস কক্ষপথে আর পি কক্ষপথে উপকক্ষপথে এরা থাকে। তো এসে ভর্তি হয়ে যাওয়ার পরে পি তে অনেক সময় থাকে। এইভাবে দেখতে পাচ্ছ পি উপকক্ষের প্রথম মৌল। এখন দীর্ঘ পর্যায় সারণী তোমরা ভালো করে খেয়াল করেছো, দীর্ঘ পর্যায় সারণীর পি ব্লকের মৌলগুলো শুরু হয় 13 নম্বর যে শ্রেণী থেকে। তো এখন তোমরা বলো যে দুটো কক্ষপথ সংখ্যা, কক্ষপথ কত না 2, তাহলে এটা 2য় পর্যায়ের মৌল হবে। এবং যেহেতু পি উপকক্ষে ইলেকট্রনটা শেষ হচ্ছে এবং প্রথম দিয়ে শুরু হচ্ছে, তাহলে 2য় পর্যায়ের 13 নম্বর শ্রেণীতে অবস্থান করবে। P1 হচ্ছে মানে কি 2s2 2p1 হচ্ছে লাস্ট কক্ষের ইলেকট্রন বিন্যাস। তাহলে P1 শুরু হয় 13 থেকে, তাহলে 13 নম্বর শ্রেণীতে অবস্থান করবে। তাহলে 2য় পর্যায় আর 13 নম্বর শ্রেণী। অর্থাৎ এখানে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কিন্তু আমরা উপকক্ষটার যে বিন্যাসটাও কিন্তু আমরা খেয়াল করে সেখানে বসাবো। আবার যদি তোমরা কোনো একটা করে যেখানে ডি উপকক্ষতে ভর্তি হওয়া শুরু হবে, সেখান থেকে তোমরা 3 থেকে ধরা শুরু করবে। যখন ধরো যেগুলো সাধারণত পরীক্ষায় আসে না, তোমাদের ইলেকট্রন বিন্যাসটা সেইভাবে করার পরে ডি উপকক্ষের 1 হচ্ছে, D1 উপকক্ষে শুরু হচ্ছে মানে ওটা তোমাদের শুরু হবে 3 নম্বর। তখন পর্যায় সংখ্যা জানার জন্য তোমরা যে কক্ষপথ সংখ্যা থেকে পর্যায় আর ডি উপকক্ষের সংখ্যা থেকে তোমরা এখানে যোগ করবে, তার সঙ্গে 2 + 1 করে দিলে যে শ্রেণী সংখ্যা তোমরা কিন্তু পেয়ে যাবে। তাহলে এটা 3 নম্বর শ্রেণী। তাহলে ডি এর মান যদি 7 হয়ে থাকে, তাহলে শ্রেণী হবে 9 নম্বর শ্রেণী। আর তার সামনে যে কক্ষপথ সংখ্যা থাকছে 2, তাহলে দ্বিতীয় পর্যায় সাধারণত থাকে না, এখানে 4 এ দিতে পারি, 4 নম্বর পর্যায়ের 9 নম্বর শ্রেণীতে অবস্থান করবে। তাহলে ডি উপকক্ষতে যখন ইলেকট্রন সংখ্যা থাকবে, তখন তার সামনের যে কক্ষপথ সংখ্যা থেকে আমরা তার পর্যায় সংখ্যা এবং তার মাথায় ডি উপকক্ষে থাকা ইলেকট্রন সংখ্যার সঙ্গে আরো 2 যোগ করে আমি তার যে শ্রেণী সংখ্যাটাকে আমরা লিখতে পারি। ঠিক একইভাবে যখন পি উপকক্ষে শেষ হচ্ছে, তখন আমরা সরাসরি যোগ করতে পারি, যে 12 যুক্ত করে এখানে লিখতে পারি, 12 যুক্ত পি উপকক্ষে থাকা ইলেকট্রন সংখ্যার সঙ্গে যুক্ত করে আমরা তার শ্রেণীর সংখ্যা লিখতে পারি। তো এইভাবে কার্বন, ক্যালসিয়াম, বিভিন্ন মৌলের যে অবস্থানগুলো তোমরা কিন্তু সুন্দর করে প্রশ্ন করলে তোমরা করতে পারো।